এক গ্রামে বাস করত একজন অভিশপ্ত ভিখারি। একটা সময় এই ভিখারির স্বামী, সংসার সবকিছুই ছিল। গ্রামের এক সাধু বাবার অভিশাপে ভিখারির সব শেষ হয়ে যায়। তারপর থেকে জীবনের তাগিদে বুড়ি ভিক্ষা করতে থাকে। বুড়িমা যে, অনেকদিন পর তোমাকে দেখলাম। আজকাল কি ভিক্ষা করা ছেড়ে দিয়েছো নাকি? আগে তো প্রায়ই আসতে। অনেক দিন ভিক্ষা করা হয়নি। ঘরে চাল ডাল ছিল, তাই আর কি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করিনি। আজকেও ভিক্ষা করতে আসিনি। ও মা, এতদিন পরে এলে, কিছু নিয়ে যাও। না রে, আমি আজ এসেছি একটা খবর দিতে। কয়েকদিনের মধ্যে বিশাল ঝড় বৃষ্টি হতে পারে। তোরা সবাই সাবধানে থাকিস। আচ্ছা, সেই সাবধানে থাকবো। তুমি যা বলো তাই তো ঠিক হয়। বুড়িমা, একটা কথা বলবো? কি বলতে চাইছিস, বল। তোমার কথা শুনে মনে হয় না তুমি একজন ভিখারি। কি সুন্দর করে শিক্ষিত মানুষের মতো কথা বলো। একটা সময় আমার সব ছিল। স্বামী সন্তান নিয়ে আমি সুখে সংসার করতাম। এক সাধুর অভিশাপে আমি আজ ভিখিরি। সাধু তোমাকে অভিশাপ দিয়েছিল কেন গো? ওপরওয়ালা আমাকে বিশেষ ক্ষমতা দিয়েছিল। সেই ক্ষমতার জন্য আমি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারতাম। আমার বিশেষ ক্ষমতা আছে, এটা এক সাধু জেনে যায়। তারপর সেই সাধু কালো জাদু খাটিয়ে আমার স্বামী সন্তানকে মেরে ফেলে এবং আমার ক্ষমতাও নষ্ট করে দেয়। তারপর থেকে আমি ভিক্ষে করে খাই। সাধু অনেক খারাপ। তোমার সাথে খুবই অন্যায় হয়েছে বুড়িমা। সাধু নিজেকে সবচেয়ে ক্ষমতাশালী মনে করে, তাই অন্যের ক্ষমতা নষ্ট করে দেয়। তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে গো। তোমার সাথে যে সাধু এমন করেছে, তার শাস্তি একদিন নিশ্চয়ই হবে। তার শাস্তি আমি নিজ হাতে দিতে চাই। ওপরওয়ালা যেন আমাকে ততদিন বাঁচিয়ে রাখে। এই, এই দাঁড়া, তোকে আমি চিনতে পেরেছি। তুই সাধু বাবা সেজে মানুষকে ধোঁকা দিস। কে তুই? আমার সাথে এমন করে কথা বলবার সাহস তোকে কে দিয়েছে? আমার সাথে ভালো করে কথা না বললে তোর সব কিছু শেষ হয়ে যাবে। আমার আর শেষ হওয়ার কিচ্ছু নেই। আমার তো সব শেষ হয়ে গেছে। তুই ভুলে গেছিস আমার সাথে কি করেছিলি? মনে করে দেখ, 20 বছর আগের কথা। আমার ছেলে, আমার স্বামী, সবাইকে শেষ করে আমাকে পথের ভিখিরি করেছিস। আমি তোকে ছাড়বো না। তোকে আমি শেষ করে দিব। ও, তুই তুই এখনো বেঁচে আছিস? আমি তো মনে করেছিলাম তুই মারা গেছিস। ওপরওয়ালা তোকে শেষ করার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন। তোর ভণ্ডামি আমি গ্রামের সবার কাছে বলে দিব। বুড়ি, তোর কথা কেউ বিশ্বাস করে না। এ গ্রামের সবাই বিপদে আপদে আমার কাছে যায়। কেউ অসুস্থ হলেও আমার কাছে আসে। ভণ্ডামি করবি বলেই তো আমার ক্ষতি করেছিলি। আমি তো মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারতাম। তুই নিজে বাঁচার জন্য আমার ক্ষমতা নষ্ট করে দিয়েছিস। কিন্তু মনে রাখ, আর বেশি দিন তুই ভণ্ডামি করতে পারবি না। বুড়ি, তুই আবার সামনে থেকে এখন যা, নইলে তোর অবস্থাও তোর ছেলে আর স্বামীর মতো করব। আমার কিচ্ছু হবে না। স্বামী সন্তান ছাড়া 20 বছর বেঁচে আছি। আরো কিছুদিন বেঁচে থাকবো।
এবার কালো জাদু করে তোর সমস্ত শরীর পুড়িয়ে দেব। আমার তুই কিচ্ছু করতে পারবি না। আমার ক্ষমতা নষ্ট করে দিয়েছিস, ঠিক আছে, কিন্তু আমাকে তুই মারতে পারবি না। আমাকে নিবে একমাত্র ওপরওয়ালা। সে দেখা যাবে। তুই আমার সামনে থেকে সরে যা, আমি যাব। যাবি তো? ঠিক আছে, যা, কিন্তু আমি তোকে শেষ করব, এটা মাথায় রাখিস। আমি একা একা খাচ্ছি। রীতা কোথায়? ও খাবে না? রীতাকে ডাকো। রীতা বাড়ি নেই। বাড়ি নাই মানে? এত রাতে কোথায় গেছে? তোমাকে না বলেছি রাত বিরেতে মেয়েকে কোথাও যেতে দেবে না? রীতা গেছে বুড়ির বাড়িতে, বুড়ি এসে ওকে নিয়ে গেছে, বুড়ি আবার ওকে দিয়ে যাবে। বুড়ির সাথে তোমাদের এত কিসের খাতির? হ্যাঁ, কোনোদিন যেন ওই বুড়ির সাথে তোমাদের আর মিশতে না দেখি। হ্যাঁ, তোমরা আর লোক পাওনি একজন ভিখিরির সাথে খাতির করতে গেছো? তুমি এমন করে বলছো কেন? ভিখারি বলে কি উনি মানুষ নন? তাছাড়া উনি তো আগে ভিখারি ছিলেন না, এক সাধুর অভিশাপে এমন হয়ে গেছে। কে বলেছে তোমাকে উনি ভিখারি ছিলেন না? আরে আমি তো ওনাকে জন্ম থেকে ভিক্ষা করতে দেখি। গ্রামের অনেকে বলে বুড়ি আগে ভিক্ষা করতো না, তাছাড়া উনি নিজেও বলেছেন। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, বুড়ির সাথে তোমাদের আর যেন না দেখি। বুড়ি বলেছেন কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টি হবে, আমাদের সাবধানে থাকতে বলেছে। না, তোমার জন্য দেখছি ঠিক মতো করে খাওয়াও হবে না। সারা দিন পরিশ্রম করে এসে যদি ভিখিরি বুড়ির কথা শুনতে হয় তাহলে তো আমার বাড়িতে না আসাই উচিত ছিল। ঠিক আছে, আমি বুড়ির কথা আর বলছি না, তবে আমাদের একটু সাবধানে থাকা উচিত। অনেক সময় বুড়ি যা বলে তা সত্যি হয়। এবার আমাকে উঠতে হবে। তোমার ফাও কথা শোনবার মতো মানসিকতা আমার নেই। এত রাগের কি আছে বুঝলাম না, অকারণেই তুমি রেগে যাচ্ছ। রীতাকে বাড়িতে নিয়ে এসো, এখনই যাও। আরে বাবা, বুড়ি তো বলেছে দিয়ে যাবে, আমি আবার কষ্ট করে যাব কেন? যা বলছি তাই করো, আমার কথা না শুনলে খুবই খারাপ হবে বলে দিলাম। ঠিক আছে বাবা, তুমি মাথা ঠান্ডা করে খাও তো, আমি রীতাকে নিয়ে আসছি। অজয়, 20 বছর পর বুড়ির সাথে আমার দেখা হয়েছে। বুড়ি আমাকে দেখে চিনতেও পারছে। আমার মনে হয় বুড়িকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আমি তো ভেবেছিলাম বুড়ি ভিক্ষে করে খায়, ওকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু বুড়িমা আবার ভবিষ্যৎবাণী করেছে কয়েকদিনের মধ্যে নাকি ঝড় বৃষ্টি হবে। না না, আমার কেমন লাগছে। ওর কথা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে ওর ক্ষমতা আবার ফিরে আসছে। তোর কপালেও দুঃখ আছে অজয়, এখন থেকে সাবধান হয়ে যা। আমি যে আপনার সাথে কাজ করি, আমার বউ মেয়ে কিছু জানে না। ওরা যদি জানে আমি খারাপ কাজ করি তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। একবার যদি আমাদের মুখোশ ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু সোজা জেলে যেতে হবে। 20 বছর আগে আমি বুড়ির ক্ষমতা শেষ করে দিয়েছিলাম নিজে বাঁচার জন্য। তাহলে কি করা যায়? বুড়িকে কি শেষ করে দেব? কিছু তো করতে হবে, নইলে আমরা বিপদে পড়ে যাব। বুড়ির ক্ষমতা নষ্ট করে দেওয়ার পর থেকে কোনোদিন আমার সাথে ওর দেখা হয়নি। হঠাৎ করে সেদিন দেখা হওয়ার পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন খচখচ করছে। কি করা যায় বলুন তো? আপনি যা বলবেন আমি তাই করব বাবা। ওদের বাড়ি নাকি ও খুব যায়। একদিন সুযোগ বুঝে খাবারের সাথে বিষ মিশিয়ে মারতে হবে। আর এ কাজটা তো কি করতে হবে? আমার স্ত্রী আর মেয়ের সাথে বুড়ির খুব খাতির। বুড়ির কোনো ক্ষতি করলে ওরা আমার উপর রেগে যাবে। ওরা জানবে কেন? ওরা যাতে জানতে না পারে সেইভাবে তোর কাজটা করতে হবে। ঠিক আছে বাবা। ছোট ছোট বোতলে জল ভরে রাখ, একটু পরেই তো লোকজন আসা শুরু করে দেবে। প্রতি বোতল জল 100 টাকা করে নিতে হবে। লোকজনের সামনে আবার আমি কথা বলি না। তুই তাড়াতাড়ি ছদ্মবেশ নিয়ে নে। আমাকে কেউ চিনতে পারবে না, ছদ্মবেশ নিয়েই তো আপনার সাথে এতদিন কাজ করছি। ও মা, আমার খুব ভয় করছে। জন্মের পর থেকে কোনো দিন এত ঝড় বৃষ্টি হতে দেখিনি।
মনে হচ্ছে ঘর উড়ে যাবে। তোর বাবাও বাড়িতে এলো না, কোথায় যে আছে কে জানে। তোর বাবার জন্য খুব চিন্তা হচ্ছে রে। বুড়ি ঠিকই বলেছিল মা, আমাদের সাবধান হওয়া উচিত ছিল। এখন যদি ঘরবাড়ি ভেঙে পড়ে তাহলে কি হবে মা? তোর বাবাকে আমি বারবার করে বলেছিলাম ঝড় বৃষ্টি হবে, কিন্তু কিছুতেই আমার কোনো কথার গুরুত্ব দিল না। এখন তো মনে হচ্ছে আমাদের আরো অনেক সাবধান হওয়া উচিত ছিল। মা, জানলার দিকে তাকিয়ে দেখো, জানলা ভেঙে জল আসছে, ঘরের ছাউনিও উড়ে যাবে মনে হচ্ছে। ও মা, চলো না কারোর বাড়ি গিয়ে আশ্রয় নি। রমেশ কাকাদের তো পাকা বাড়ি, ওনাদের বাড়ি চলো। এখন কোথাও যাওয়া যাবে না, বাইরে বার হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। বার হলেই গাছ ভেঙে মাথায় পড়তে পারে। এখানে থাকলে তো ঘর চাপা পড়ে মারা যাব। খাটের নিচে যেতে হবে, খাটের নিচে বসে থাকলে হয়তো বাঁচতে পারবো। আমরা না হয় খাটের নিচে গিয়ে এই যাত্রায় রক্ষা পেতে পারি, কিন্তু বাবার কি হবে মা? ঝড় বৃষ্টি কমে গেলে হ্যারিকে নিয়ে তোর বাবাকে খুঁজতে যাব। ঝড়ের যা বেগ, আজকে রাতে বেগ কমবে বলে তো মনে হচ্ছে না। বুড়ির কথায় গুরুত্ব দিলে আমাদের এই পরিণতি আজ হতো না। আমি তো ওনার কথা বিশ্বাস করেছিলাম। আমি একা বিশ্বাস করলে তো আর হবে না। সবাই যদি বিশ্বাস করতো তাহলে আগে থেকে আশ্রয় কেন্দ্র গিয়ে ওঠা যেত। ঝড় আরো জোরে হচ্ছে মা, বাইরে গাছ ভাঙার শব্দ শোনা যাচ্ছে। রীতা মা, এখানে বসে থাকলে বিপদ হবে, চল আমরা খাটের নিচে যাই। হ্যাঁ মা, চলো। এখানে বসে আছিস? তোকে যে আমি খুঁজতে যাচ্ছিলাম। সারা রাত এত ঝড় হলো, কিন্তু তুই বেঁচে আছিস দেখে আমার খারাপ লাগছে। তুই যদি মরে যেতিস তাহলে আমি শান্তি পেতাম। বুড়ি ভালো হবে না, কিন্তু এখানে কেন এসেছো? কেন এসেছি জানিস না? তোকে আর ভণ্ড সাধু বাবাকে খুঁজতে এসেছি। আমি তোকে ভালো মনে করতাম, কিন্তু আমার ভবিষ্যৎবাণী তা বলে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুইও ভণ্ড সাধু বাবার মতো খারাপ। তোর বউ আর মেয়ে তারা অনেক ভালো মানুষ, তা তুই এত খারাপ কেন? তুমি আমাকে ভয় দেখাতে এসেছো? হ্যাঁ, আমি তোমাকে একদম ভয় পাই না। তোমার মতো ভিখিরির কথা কেউ বিশ্বাসও করবে না। দেখলি তো, ঝড় বৃষ্টি হবে বলেছিলাম, আমার কথা সত্যি হলো তো। এখন থেকে সবাই আমার কথা বিশ্বাস করবে। আমি গ্রামের সবাইকে বলে দিব তোদের ভণ্ডামির কথা। সারা রাত আমি এখানে বসেছিলাম, ঝড় বৃষ্টির মধ্যে আমি অনেক কষ্টে বেঁচে গেছি। এখন আমি বাড়ি যাব। আমার বউ মেয়ে ঠিক আছে কিনা উপরওয়ালাই জানে। তোর বউ মেয়ের কিচ্ছু হবে না, কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নইলে তোকে কেউ বাঁচাতে পারবে না। ভণ্ডামি করে টাকা রোজগার করা ছেড়ে দে। তোমাকে দেখছি বাঁচিয়ে রাখা যাবে না। তুমি বেঁচে থাকলে আমার ক্ষতি হবে। আমার ক্ষতি করার আগে তোর সর্বনাশ হবে। সাধু বাবা নিজেই তোর সর্বনাশ করে দিবে। তুমি মিথ্যে বলছো, তোমার কথা আমি বিশ্বাস করি না। আমি যে মিথ্যা বলি না সে তুই ভালো করেই জানিস। এখন বল, ভণ্ড সাধু কোথায় আছে? আমি কিছু জানি না। ঝড়ের কবলে পড়ে সাধু বাবা বেঁচে আছে কিনা কিছু বলতে পারবো না। সাধু বাবা কোথায় আছে আমাকে বলবি না তো? ঠিক আছে, আমি খুঁজে নিব। এখন কেমন লাগছে মা? তোর বাবাকে বলেছি ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিছুতেই আমার কথা শুনছে না। ঠিক হয়ে যাবে মা, সেদিন ঝড় বৃষ্টিতে ভিজে এমন হয়েছে, 2-1 দিন পর এমনিই ঠিক হয়ে যাবে। ঠিক তো হচ্ছে না মা, জ্বরে তোর সমস্ত শরীর পুড়ে যাচ্ছে। মেয়ের যে এত জ্বর, কিন্তু বাবার কোনো গুরুত্ব নেই। মা, তুমি একটা কাজ করতে পারো, জঙ্গলের মধ্যে গিয়ে আমার জন্য বোতলের জল আনতে পারো। বোতলের জল খেলে আমি সুস্থ হয়ে উঠব। এক সাধু বাবা জল দেয়। না না, আমি কোনো সাধু বাবাকে বিশ্বাস করি না।
তুই কি জানিস বুড়ি ভিখিরি হয়েছে এক সাধু বাবার অভিশাপে। আমি আবার কোনো সাধু বাবাকে বিশ্বাস করি না বাবা। গ্রামের সবাই যে সাধু বাবার কাছে যায়, সাধু বাবার বোতলের জল খেয়ে তো সবাই সুস্থ হয়ে যাচ্ছে। তোর বাবা যদি তোকে ডাক্তারের কাছে নিয়ে না যায়, আমি নিয়ে যাব। জ্বর এখনো কমেনি? জ্বর কমবে কি করে? ওষুধ যদি পেটে না পড়ে তাহলে কি সুস্থ হওয়া যায়? মেয়েকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো। এত চিন্তা করছো কেন? জ্বর হয়েছে আবার ঠিক হয়ে যাবে। 2 দিন হয়ে গেছে, কই কই এখনো তো জ্বর কমছে না। এত চিন্তা করো না, যদি জ্বর না কমে আমি বাড়ি এসে ডাক্তার বাড়ি নিয়ে যাব। তুমি রোজ সকালে উঠে যাও কোথায়? হ্যাঁ, কি কাজ করো তুমি? একটা দিন কি বাড়িতে থাকা যায় না? রোজ সকালে কাজে যাই, কাজ না করলে কি সংসার চলবে? সে না হয় বুঝলাম, কিন্তু একটা দিন তো বাড়ি থাকা যায়। বাড়ি থাকতে পারবো না। তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। ঘরের মধ্যে টেবিলের উপর ছোট বোতলে জল আছে। বুড়ি এদিকে আসলে জলটা বুড়িকে খাইয়ে দিও। সাধু বাবার জল বুড়ি আনতে বলেছিল। সরাসরি বুড়ির হাতে না দিয়ে খাবারের সাথে মিশিয়ে বুড়িকে খেতে দিও। তবে ভুলে যেন ওই জল তোমরা খেতে যেও না। ঠিক আছে। কে বাছা তুই? এখানে কেন এসেছিস? তোর কি সমস্যা? আমি সকল ধরনের সমস্যার সমাধান করে দিতে পারি। বাবা, আমার নাম রাহুল। আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন। বলবি তো কি হয়েছে, না বললে সমাধান করব কি করে? বাবা, আমি বিয়ে করেছি 5 বছর হলো, কিন্তু এখনো কোনো ছেলেমেয়ের মুখ দেখতে পেলাম না। ওপরওয়ালা হয়তো আমাকে বাবা ডাক শোনবার অনুমতি দেবে না। তুই একদম চিন্তা করিস না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর পুত্র সন্তান হবে। তোর যে রাজ কপাল। বাবা, আমার স্ত্রীকে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু তাদের ঔষধে কোনো কাজ হয়নি। একমাত্র আপনার ওষুধে কাজ হবে এই বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছি। তুই খুব ভালো কাজ করেছিস। আমি তোকে এমন ঔষধ দেব, একবার খেলেই তোর স্ত্রী সন্তান ধারণ করতে পারবে। আমাকে ওষুধ দিন বাবা, আমি আজকে আমার স্ত্রীকে আপনার দেওয়া ওষুধ খাইয়ে দেব। এত তাড়াহুড়ো করলে তো হবে না। আমি যে ওষুধ দেব সেটা এখন থেকে 1 মাস পর, ঠিক আজকের দিনে তোর বউকে খাইয়ে দিতে হবে। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে। আপনি আমাকে ওষুধ দিন। এই নে বোতলের জল। এই জল 1 মাস পরে আজকের দিনে সকালে বাসি পেটে আর রাতে ঘুমানোর আগে একবার খেতে হবে। দেখবি ওষুধ খাওয়ার 3 মাস পরে তোর স্ত্রী সন্তান ধারণ করবে। যাক, তাহলে আমি অবশেষে বাবা হতে পারবো। সবই আপনার দয়া বাবা। এই ওষুধের জন্য আমাকে 3000 টাকা দিতে হবে। বাবা, আমার কাছে যে এত টাকা নেই, আমি খুব গরিব বাবা। তোর কাছে কত টাকা আছে? বাবা, আমার কাছে মাত্র 500 টাকা আছে। ঠিক আছে, তাহলে আমাকে 500 টাকাই দে। এই নিন বাবা, 500 টাকা। মা, মা আমার আবার জ্বর জ্বর আসছে। মনে হয় আমার কোনো কঠিন রোগ হয়েছে। মা, এইসব কথা একদম মুখে আনবি না মা, সব ঠিক হয়ে যাবে। 2 দিন তো ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ আজ আবার জ্বর জ্বর লাগছে। তোর বাবা আসুক, আজকেই তোকে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার ছাড়া কি রোগ সারে নাকি? তোর বাবাকে কিছু বললে তো একদম গুরুত্ব দেয় না। বাবার দোষ দিয়ে কি আর হবে মা? বাবা তো কাজে যায়, সময় পেলে ঠিকই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। থাক, তোকে আর তোর বাবার হয়ে কথা বলতে হবে না। ঠিক আছে, বলছি না। আচ্ছা মা, বুড়ি অনেক দিন আমাদের বাড়িতে আসেনি। বুড়ির কিছু হয়নি তো? কিছু হয়নি মনে হয়। মাঝে মাঝে এমন উধাও হয়ে যায়, আবার যখন আসা শুরু করবে তখন রোজ আসতে থাকবে। বাবা বুড়ির জন্য 1 বোতল জল এনেছিল না, আমি ওই জল খেয়ে নি। বলা যায় না, বোতলের জল খেয়ে আমার শরীর ভালো হয়ে যেতে পারে। বুড়ির জল তুই কেন খাবি?
বুড়ি আসলে তখন আমি বুড়িকে কি দিব? বাবা আবার বুড়ির জন্য বোতলের জল এনে দিবে। এই জল আমি খাবো, খেলে ক্ষতি তো হবে না। কিন্তু আমি তোকে এই জল খেতে দিতে চাইছি না মা। তোর বাবা বারবার বলেছিল আমরা যেন ভুলেও এই জল মুখে না দিই। বাবা এমনই বলেছিল। ও মা, তুমি যাও না, বোতলটা নিয়ে এসো। তুই আরেকবার ভেবে দেখ মা। আমি অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, তুমি নিয়ে আসো। আমার কেমন যেন লাগছে রে মা। দেখবি এই জল খাওয়ার পর আমি একদম সুস্থ হয়ে উঠব। ঠিক আছে, আমি নিয়ে আসছি। তোমাদের আমি বারবার বলেছিলাম বোতলের জল না খেতে, তারপর তুমি মেয়েকে সেই জল খেতে দিয়েছো। কেন? বোতলের জলে কি ছিল? ওই জল খেয়ে আমার মেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তুমি জলে কি মিশিয়েছিলে? ওই জলে বিষ ছিল, আমি আগেই বুঝতে পেরেছিলাম। এই জন্যই তোদের বাড়ি আসা বন্ধ করে দিয়েছি। এখন মনে হচ্ছে আমার আসা উচিত ছিল। আমি আসলে মেয়েটা তো বেঁচে থাকতো। বুড়িমা গো, তুমি তো আগে থেকে অনেক কিছু বুঝতে পারো, তাহলে আমাদের বাড়ি এসে কেন সতর্ক করলে না? আমি এখন কি নিয়ে বাঁচবো? আমার একমাত্র মেয়েকে হারালাম। এই জন্য দায়ী তোর স্বামী। ভণ্ড সাধু বাবার সাথে লোক ঠকানো কাজ করে টাকা আয় করে। 20 বছর আগে ভণ্ড সাধু বাবার মুখোশ আমি খুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমার স্বামী সন্তানকে সাধু বাবা শেষ করে দেয়। তারপর আমাকে অভিশাপ দেয়। এরপর থেকে আমি ভিক্ষা করে খাই। তোমাকে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। তুমি নিজের মেয়েকে খুন করেছো। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন ভণ্ড সাধু বাবার সাথে কাজ করব না। আমি ভালো হয়ে যাব। তোমার পাপের শাস্তি আমার মেয়ের ওপর দিয়ে গেছে। এখন ভালো হয়ে কি হবে? যার জন্য ভালো হওয়ার দরকার ছিল সে তো আর নেই। আমি কি করলাম? ওপরওয়ালা, তুমি আমাকে কেমন শাস্তি দিলে? এখন আমি কাকে নিয়ে বাঁচবো ওপরওয়ালা? তুমি তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। ভণ্ড সাধু বাবার ব্যবস্থা এবার করতে হবে। গ্রামের সহজ সরল মানুষদের ঠকিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে ও। ওর ভণ্ডামি শেষ করতে না পারলে এই গ্রামের আরো মানুষের ক্ষতি হবে। বুড়িমা, বুড়িমা, তোমার তো অনেক ক্ষমতা আছে। তোমার ক্ষমতা দিয়ে তুমি সাধু বাবাকে শেষ করে দাও। শয়তানটা যে আমার সব ক্ষমতা নষ্ট করে দিয়েছে। কাউকে কিচ্ছু করতে হবে না, আমি নিজের হাতে সাধু বাবাকে খুন করব। তুই যে একেবারে চুপ করে গেছিস, একটা কথা বল। এইভাবে চুপ থাকলে যে শেষ হয়ে যাবি। আমার কথা চিন্তা করে দেখ, 20 বছর আগে স্বামী সন্তানকে হারিয়েছিলাম, তারপরও তো বেঁচে আছি। তোকে যে শক্ত হতে হবে। এই গ্রামের অভিশপ্ত ভিখারি কি আপনি? হ্যাঁ বাবা, আমি। পুলিশ বাবা, তুমি এখানে কেন? আমার কাছে কি তোমার কোনো দরকার আছে? আপনার বাড়ি আমি গেছিলাম, কিন্তু একজন বলল আপনি এখানে, তাই এখানে আসলাম। আমার কাছে তোমার কি দরকার বাবা? ভণ্ড সাধু বাবার বিষয়ে আপনি কিছু জানেন? আমি জঙ্গলে ওনার আস্তানায় গেছিলাম, কিন্তু উনি ওই জায়গা থেকে পালিয়েছে। এই ভণ্ড সাধু অনেক বছর থেকে লোক ঠকানোর কাজ করে। আমি সব বুঝতে পেরেছিলাম, তাই এই লোকটা আমার পরিবারকে শেষ করে আমাকে ভিখিরি করে দিয়েছে। আপনি নাকি অনেক কিছু বলে দিতে পারেন, তাহলে উনি কোথায় আছে সেটা কি বলতে পারেন? আমার ক্ষমতা তেমন কাজ করে না।
সব ওই ভণ্ড লোকটা কালো জাদু করে নষ্ট করে দিয়েছে। তবে এটা বলতে পারি, শহরে কোনো বড় দালানে লোকটা থাকে, লোক ঠকিয়ে অনেক টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা, অজয়বাবু কি বাড়িতে আছে? ওনাকে একটু ডেকে দিতে পারবেন? ওনার মেয়ে মারা যাওয়ার পর থেকে আর কোনো খোঁজ নেই। কোথায় আছে আমরা কেউ জানি না। ওনার স্ত্রীও একেবারে চুপ হয়ে গেছে, 2 দিন ধরে একটা কথাও বলেনি। মেয়ে মারা যাবার শোক কাটাতে পারছে না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই দেখুন, আমি যেমন সব কিছু ভুলে বেঁচে আছি। তা অবশ্য ঠিকই বলেছেন। আচ্ছা বুড়িমা, আমি তাহলে এখন আসি। এসো বাবা। আমাকে বন্দি করে রেখেছেন কেন? আমাকে যেতে দিন। কোথাও যেতে হবে না, তুই এখানেই থাকবি। তোকে ছেড়ে দিলে আমি বিপদে পড়ব, কারণ তুই একমাত্র জানিস আমার সব কুকর্ম। আমি এতদিন মহাপাপ করেছি, আর আমার পাপের শাস্তি পেয়েছে আমার একমাত্র মেয়ে রীতা। একবার আমাকে ছেড়ে দিয়ে দেখুন আমি আপনার কি অবস্থা করি। শয়তান সাধু, আপনাকে আর লোক ঠকানোর কাজ করতে দেব না। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোকে ছেড়ে দেব? আরে বুড়ির স্বামী আর ছেলেকে যেমন কালো জাদু করে শেষ করে দিয়েছিলাম, তোকেও কালো জাদু করে শেষ করে দেব। আপনি আর পাপ করবেন না। পাপের শাস্তি অনেক কঠিন, আপনার শাস্তির দিন খুব কাছাকাছি চলে এসেছে। আমাকে কেউ শাস্তি দিতে পারবে না। আমার বউ বাচ্চা সব দেশের বাইরে আছে। আমিও 2-1 দিনের মধ্যে চলে যাব, আর তুই এই জায়গায় পুড়ে মারা যাবি। আমি আর মৃত্যুর ভয় পাই না। একমাত্র মেয়েকে হারিয়েছি, বউও আর কোনো দিন আমার মুখ দেখবে না। তবে মরবার আগে আপনার পতন দেখতে পারলে ভালো লাগতো। 20 বছর আগে বুড়ি আমার ক্ষতি করতে চেয়েছিল। বুড়িকে আমি তিলে তিলে শেষ করে দিয়েছি। যে আমার পেছনে লাগতে যাবে তার অবস্থাও এমন করুণ হবে। আমাকে মারতে চাইলে এখনই মেরে দিন, বাঁচিয়ে রাখবার কোনো দরকার নেই। আমার আবার মানুষকে যন্ত্রণা দিয়ে মারতে ভালো লাগে। সহজে তোকে মারতে চাই না রে। তোকে আজকে একটা সত্যি কথা বলি, আমি আমার নিজের দাদা বৌদিকে যন্ত্রণা দিয়ে শেষ করে দিয়েছি। এই যে বাড়িটা দেখছিস না, এ বাড়িটা আমার দাদার বাড়ি। আমার পথে যে বাধা হয়ে দাঁড়ায় তাকে আমি শেষ করে দিই। আপনি মনে করেছেন এভাবে সারা জীবন কাটিয়ে দেবেন, কিন্তু আজকে আমি বলে রাখছি আপনার দিন শেষ হতে চলেছে। আমার কিচ্ছু হবে না। বুড়িমা, আমি এই বাড়িতে আর থাকতে চাই না। এখানে থাকলে আমি আমার মেয়েটাকে ভুলতে পারবো না। মেয়েকে যে তুই কখনোই ভুলতে পারবি না। পৃথিবীর যে প্রান্তেই তুই থাকিস না কেন, মেয়ের স্মৃতি সব সময় তোকে কাঁদাবে। তারপরও এখানে আমি থাকবো না। তুমি আমাকে আশ্রয় দিবা বুড়িমা? দিব না কেন? তুই আমার সাথে থাকলে তো আমার আরো ভালো হবে। আমাকে আর একা একা জীবন পার করতে হবে না। কিন্তু আমি একটা কথা ভাবছি। কি কথা ভাবছো বুড়িমা? অজয় বাবাজি বাড়ি আসলে তোকে তো পাবে না। আমি আর ওনার সাথে থাকতে চাই না। কোনো পাপীর সাথে আমি আর থাকবো না। অজয় তার নিজের ভুল বুঝতে পেরেছে, তুই ওকে ক্ষমা করে দে। বুড়িমা, আমি ওনাকে কখনো ক্ষমা করতে পারবো না। ও সারা জীবন আমাকে আর আমার মেয়েকে ঠকিয়েছে। আমার সাথে কোনো দিন ভালো ব্যবহার করতো না। তারপরও মেয়েটার মুখ চেয়ে ওর সাথে সংসার করে গেছি। মেয়েই যখন আর বেঁচে নেই, তখন ওর সাথে আমি আর কোনোভাবেই থাকতে চাই না বুড়িমা। তুমি তুমি আর ওর হয়ে কথা বলো না। ঠিক আছে, আমি আর ওর হয়ে কোনো কথা বলবো না। তুই আমার সাথে যেতে চাইছিস যখন, চল, সব কিছু গুছিয়ে নে। বুড়িমা, তুমি যদি মন থেকে না চাও তাহলে আমি তোমার সাথে যাব না। সত্যি বলতে আমার যাওয়ার কোনো জায়গা নেই তো, তাই তোমার কাছে আশ্রয় চাইছি। যাওয়ার জায়গা থাকলে আমি সেখানেই যেতাম। দূর পাগলা,
কি যে বলিস না তুই, আমার সাথে তুই গেলে তো আমার আরো ভালো লাগবে। আমার আর একা একা থাকতে হবে না। কিন্তু বুড়িমা, ভণ্ড সাধু বাবার তো কিচ্ছু হলো না। হবে হবে, ওর দিন শেষ হতে চলেছে। আমি স্পষ্ট বুঝতে পারছি কিছুদিনের মধ্যেই ওর পরিণতি খুব করুণ হবে। তুমি যখন বলছো তাহলে নিশ্চিত কিছু একটা হবে। আচ্ছা বুড়ি, তাহলে আমি গুছিয়ে নিই। তাড়াতাড়ি কর। আমার শরীরে কেরোসিন তেল লাগছে কেন? কেন ঢালছি বুঝতে পারছিস না? না, আমি কিছু বুঝতে পারছি না তো। তোর শরীরে আগুন ধরিয়ে দেবো রে। তুই আমার চোখের সামনে ছটফট করে মরে যাবি আর আমি চেয়ে চেয়ে দেখবো। হ্যাঁ, আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা একদম ঠিক আছে। মাথা খারাপ হয়ে গেছে তোর, এই জন্য তো তোর মেয়ে মারা যাবার পর আমাকে খুন করতে এসেছিলিস। তুই জানিস না আমি কত ভয়ঙ্কর। আমি চলে এসেছি, এখানে কোনো অঘটন ঘটবে না। একি একি তুই তুই না আমার কাছে ওষুধ নিতে গিয়েছিলিস, এখন আবার পুলিশের পোশাক পরে কেন? আমি পুলিশ অফিসার রাহুল। শয়তান, তোর কাছে আমি ছদ্মবেশ নিয়ে গেছিলাম যাতে তোর কুকর্ম নিজের চোখে দেখতে পারি। তুই এসে ভালোই করেছিস। আজকে অজয়ের সাথে তোকেও পুড়িয়ে মারবো। পুড়িয়ে মারবি? দাঁড়িয়ে আছিস কেন? আগুন ধরিয়ে দে। এই আমার লোকজন কোথায়? তোরা সবাই দিকে আয়। কেউ আসবে না, পুলিশ সবাইকে গ্রেপ্তার করেছে। চারিদিকে পুলিশ ঘিরে ধরেছে। আজকে আর তোর কোনো নিস্তার নেই। আমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না? থানায় চল, বুঝিয়ে দেব। অজয়বাবু, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনিও অনেক অন্যায় করেছেন, তার শাস্তি আপনাকে পেতে হবে। বুড়িমা, আমরা কোথায় যাচ্ছি? এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। শ্যামনগরে আমার এক দূর সম্পর্কের নাতনি থাকে। ওর বাড়ি কিছুদিন থাকবো, তারপর আমরা নিজেরা একটা ব্যবস্থা করে নিব। তোমার নাতনি আমাদের থাকতে 2 দিন ওর ওইখানে থাকবো। 2 দিন নিশ্চয়ই থাকতে দিবে। শোন, ওইখানে গিয়ে আমরা লুচি আর আলুর দম বিক্রি করব। তুই আর আমি মিলে সারাদিন বিক্রি করব। দেখবি আমাদের ভালো হবে। বুড়িমা, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। ব্যবসা শুরু করতে তো কিছু টাকা লাগে। এ নিয়ে তোর ভাবতে হবে না। ভিক্ষে করে আমি কিছু টাকা জমিয়েছি, সেই টাকা দিয়েই আমাদের ব্যবসা শুরু হবে। আমি আর কোনো দিন ভিক্ষা করব না। এই পেশা থেকে আমি এবার বার হতে চাই। ঠিক আছে বুড়িমা, তুমি যা বলবে তাই হবে। দেখবি আমাদের ভালোই হবে। কিন্তু 2 দিন পর আমরা থাকবো কোথায়? সে একটা ব্যবস্থা হয়ে যাবে। দরকার হলে খোলা রাস্তায় থাকবো। তারপর লুচি আলুর দম বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে একটা মাথা গোঁজার ঠাঁই করে নিব। তবে আর কোনোদিন নিজের গ্রামে ফিরবো না। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।